মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ওই যে ও তো তনু, আমার তনু। তনু, এই তনু! কেন ভণ্ড সন্ন্যাসী সেজে অনন্তকাল সেখানে হানা দিয়ে যাব আমি? তোমার আমার সম্পর্কের মধ্যে অন্য কাউকে টানছো কেন? তুমি অনেক বদলে গেছো শুভ। আমাদের প্রেসটা বিক্রি হয়ে গেছে। বেরোও না, কতদিন দেখিনি তোমায়। না, তুমি যদি পড়াশোনা না করো, পরীক্ষায় না বসো, তাহলে আর কোনোদিনও দেখা হবে না। মা, দেখো কে এসেছে। কে? তিতির না? এখানে কেন? বাড়ি অবধি আসবে না? তোমরা যে ক্লাসের মেয়ে তারা কোনোদিনই হিয়ার কষ্ট বুঝতে পারবে না। নাও প্লিজ গেট ডাউন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, নবম পর্ব। বাজার থেকে বেরিয়ে একটা বাংলা কাগজ কিনল কন্দর্প। এই কাগজে আজ সিনেমা টিভির পাতা আছে, একটু চোখ বোলাতে হবে। আরও কয়েকটা টুকিটাকি সওদা করল বাইরের দোকান থেকে নিজের পয়সায়। একটা গায়ে মাখার সাবান, শ্যাম্পুর স্যাশে, শেভিং ক্রিম, গোটা কয়েক নুডলসের প্যাকেটও কিনল। তিতিরটা খেতে ভালোবাসে। কেনাকাটা শেষ করে তৃপ্ত মুখে একটা সিগারেট ধরালো কন্দর্প। ঠিক তখনই বাপ্পাকে দেখতে পেল। হনহন করে বাপ্পা হেঁটে আসছে স্টেশনের দিকে। কন্দর্পকে দেখেই দাঁড়িয়ে পড়ল। ছোটকা, তাড়াতাড়ি বাড়ি যাও, দুজন ভদ্রলোক তোমার জন্য ওয়েট করছে। কে ওয়েট করছে? নাম কি? কে জানে কে কুন্ডু? প্রডিউসার হবে। রতন কুন্ডু হতে পারে, ঠিক মনে পড়ছে না। যাও যাও, অনেকক্ষণ বসে আছে। কন্দর্প একটু টাল খেয়ে গেল। রতন কুন্ডু নামই প্রডিউসার, সে হঠাৎ তার বাড়িতে কেন? আর এলো যদি, তো এই সময় দাড়ি টাড়ি কামানো নেই, দু হাতে দুই বাজারের থলি। কি ইমপ্রেশনটা হবে কন্দর্প সম্পর্কে? থলি দুটোরও যা চিটচিটে দশা। দোষটা অবশ্য নিজের। বৌদি রোজই বদলাতে বলে, কন্দর্পরই মনে থাকে না। এখনই কিনে ফেলবে নাকি দুটো প্লাস্টিকের ব্যাগ? বাড়ি ঢুকতে গিয়েই কন্দর্প ধরা পড়ে গেল। রতন কুন্ডু বারান্দায় পায়চারি করছে। বছর 60 সৌম্য চেহারা, পরনে ভাঁজ ভাঙা ধুতি পাঞ্জাবি, গলায় সরু সোনার চেন। এই যে এসে গেছো, তোমার প্রতীক্ষাতেই তো দাঁড়িয়ে আছি। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনাদের চা দিয়েছে? আর সে হবে কোন। তুমি বরং এসো চটপট। ঘরে ঢুকে অন্য প্রাণীটিকেও দেখতে পেল কন্দর্প। জীবন ভট্টাচার্য বছর 4 আগে একটা ফিচার ফিল্ম ডিরেক্ট করেছিল, চলেনি। এখন টিভির লাইনে ঘুরঘুর করছে। রতন কুন্ডু কি সিরিয়াল ধরছে? স্টুডিও পাড়ায় তো কোনো খবর নেই। বাজার রেখে সিগারেট দেশলাই হাতে বড় ঘরে এসে বসল কন্দর্প। প্যাকেটটা হালকাভাবে ছুঁড়ে দিল টেবিলে। বলুন রতনদা, হঠাৎ আপনার দর্শন? বুঝলে, আমি একটা ফিচার করছি, বুঝলে, এই গ্রাম শহর মেশানো একটা ফিচার। জীবনবাবু স্টোরিটা লিখেছেন। হ্যাঁ, একটু মিউজিক বেসড গল্প। হিরো গ্রামে যাত্রা দলে গান গাইতো, গ্রামে প্রেমিকা আছে, আবার শহরেও একটা মেয়ে তার প্রেমে পড়ে গেল, সে শহরে এসে নাম করলো। তা আমার কি রোল? রোল মানে? তুমি তো হিরো। কত করে খানিকটা ধোঁয়া গিলে ফেলল কন্দর্প। কঠিন আয়াসে সামলালো চমকটা। কার মুখ দেখে উঠেছিল আজ? দরজা খোলার সময় মিনতি বারান্দা ঝাড় দিচ্ছিল না? ওকে একটা শাড়ি কিনে দিতে হবে। কন্দর্প উঠে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল জীবনকে। সিগারেট? নো থ্যাঙ্কস, আমার চলে না। রতনদা, আপনি? আরে আমার তো দিনে দুটো, একটা ভোরবেলা বাথরুম করতে লাগে আর একটা রাতে খাওয়া দাওয়ার পর। আপনাদের কবে থেকে শুটিং শুরু হচ্ছে? এই তো সামনেই রথের দিন মহরত হবে, তাই এখন থেকেই সব শৈশাবোধগুলো করেই নিতে চাই, বুঝলে। হিরোইন কে কে? দুটো মেয়েই নতুন নেব ভাবছি,
হ্যাঁ, অবশ্য একটা একেবারে নতুন নয়, তুমি তার সঙ্গে কাজও করেছো। আরে মনিকা, আসলে আমার একটু বাজেট লো, বুঝলে? তাতে কি, মনিকা তো অভিনয় ভালোই করে। ও কি গ্রামেরটা করছে? না 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 না, ও শহরেরটা করছে। গ্রামের জন্য একদম নিউ ফেস। তবে মেয়ে দেখা চলছে, এখনো ফাইনাল কিছু হয়নি, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, তা স্ক্রিপ্ট ট্রিপ্ট কিছু শোনাবেন না? আরে নিশ্চয় নিশ্চয়, ওই জীবন তোমাকে কপি দিয়ে দেবে, বুঝলে? কেমন যেন একটু আশঙ্কা হলো কন্দর্পর। সত্যি সত্যিই তাকে হিরো করতে চাইছে রতন কুণ্ডু? তার কি বক্স আছে কোনো? গাঁয়ে গঞ্জে তো একটা মানুষও তাকে তেমন করে চেনে না। অবশ্য জয় পরাজয় রিলিজ করলে অবস্থা একটু পাল্টে যাবে, তাও ভালো। মেল আর কে লিডে আছে? এই দেখো, আমার ছবিতে 2-3টে হিরোর কারবার নেই, তুমি একাই হিরো। ফার্স্ট টু লাস্ট তুমি ছবিটা টানবে, বুঝলে কিনা? দোস স্বপ্ন, কন্দর্প নির্ঘাত জেগে নেই নাকি লোক দুটো পাগল? ঠিক যেরকমটি নায়কের ব্রেক সে আশা করে এসেছে এতদিন, সেই রকমটাই ঘটছে। এও কি সম্ভব? সন্ধ্যার মা চা ডিম ভাজা রেখে গেল। খেয়ে নিন, আগে খেয়ে নিন। রতন কুণ্ডু অন্য মনস্ক মুখে খাচ্ছে। টুকটাক কথা চলছে তিনজনের। কোন কোন টেকনিশিয়ান কাজ করবে ছবিতে, কবে থেকে আউটডোর শুরু হবে, কোথায় আউটডোরের প্ল্যান, ইনডোরেই বা কদিনের কাজ, এই সব। একসময় আসল কথাটা উঠল। হ্যাঁ রতনদা, এই টাকা পয়সার কথাটা সেরে নিন। হ্যাঁ বলি, তো দেখো কন্দর্প, বড় বড় নায়কদের কাছে তো যেতে পারছি না। প্রথমেই বলেছি টাকা কিন্তু বেশি নেই। কিন্তু গল্পটা খুব সিরিয়াস। তুমি আমার গোলাপকুঁড়ি নিশ্চয়ই দেখেছিলে তো? হ্যাঁ, তাহলে তো এটা নিশ্চয়ই বুঝেছো যে আমি একটু অফবিট ভঙ্গিতে কাজ করি। হ্যাঁ, বিশ্বাস করো, এই রোলটা তোমাকে একদম লাইমলাইটে এনে দেবে, লাইমলাইট। এবার বাবু তুমিই বলো, তুমি কীরকম আশা করছো? এটা আমি কি বলবো, আপনি পুরনো মানুষ। দেখো, আমরা মোটামুটি হিরোর জন্য 30 ধরেছি। একটা ছবিতে 30,000? কন্দর্প হৃৎপিণ্ড লাফিয়ে উঠল, তবে ভাবটা ফুটতে দিল না মুখে। মানে আর 10 মতো বাড়ানো যায় কি? 10? চলো আর 5 বাড়ালাম। আজ 1001 টাকা সাইনিং অ্যামাউন্ট দিয়ে যাচ্ছে। মহরতের আগে আরও 10, আর বাকিটা ওই শুটিংয়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি আর না বলো না, বুঝলে? এটা চেকেই দিচ্ছি, বাকিটা চেক ক্যাশ 50-50 করে দেবো। কি ঠিক আছে তো? আজ আসি তাহলে। ঘোর ঘোর স্বপ্নের মধ্যে গোটা সকালটা ঘরে শুয়ে রইল কন্দর্প। তারপর রেডি হয়ে বের হলো। খানিক এদিক সেদিক ঘুরে অশোক মুস্তাফির অফিসে এলো কন্দর্প। খুশি হোক আর না হোক, খবরটা অশোকদাকে দেওয়া তার কর্তব্য। অন্য কারুর মুখ থেকে শুনলে সেটা খুব বিশ্রী ব্যাপার হবে। মুস্তাফির ঘরে আরো দুটো সন্ডা মার্কা লোক বসে আছে। লাখ খুলছে? হ্যাঁ, কি বলো? কিসের লাখ? কুণ্ডুদা তো তোমায় হিরো বানিয়ে ফেললো। আপনি জানলেন কি করে? ইনটিউশন ভাইয়া। পরশু কুণ্ডুদা রূপেনের কাছে তোমার অ্যাড্রেস খুঁজছিল। কাল জীবন আমায় তোমার জয় পরাজয়ের কাজ নিয়ে জিজ্ঞেস করছিল। আর আজ তুমি 10-12 দিন ধরে আমার অফিস মারাচ্ছ না, হঠাৎ খারপোশের মতো মুখ করে আমার চেম্বারে ঢুকে পড়লে। এরপর জানতে কি বাকি থাকে ভায়া? অশোকদা, সবই আপনার আশীর্বাদ। মারবো এক রদ্দা। এতটুকু সেলফ কনফিডেন্স নেই না তোমার? হ্যাঁ, কত সই করলে? 40। পাঁঠা কোথাকার। তোমার টেংরি খুলে নেওয়া উচিত, কিন্তু লাভ নেই, ও বাজারে বিক্রি হবে না। কুণ্ডু কি চিজ সেটা জানো? হ্যাঁ, 2টো ফ্লাওয়ার মিল আছে ব্যাটার। শালকেরটা তো রমরমিয়ে চলে। আরে তোমার মিনিমাম 1 লাখ নেওয়া উচিত ছিল। ধ্যাৎ, কি যে করো। 1 লাখ কে আমায় দেবে অশোকদা? আরে তোমার কলজের জোর থাকলে ওই কুণ্ডুটাই দিত। তোমার নজরটা এখনো নিচুই রয়ে গেল কন্দর্প। তারপর বৌদির কি খবর বলো? দাদা কাশি থেকে ফিরেছেন তো? ফিরেছে।
তারপর তোমার মেজদা কি করছে? বাড়িটারি দেখা শুরু করেছে তো? দেখছে বোধহয়। রোববার তো একটা দালালের সঙ্গে বেরোলো। আচ্ছা দেখো, আমার কিন্তু প্ল্যান জমা পড়ে গেছে। হ্যাঁ, 2-10 দিনের মধ্যে বেরিয়েও যাবে। বাই জুন আমি কিন্তু বাড়ি ভাঙা শুরু করব। এত তাড়াতাড়ি? আরে তাড়াতাড়ি কোথায় ভায়া, 4-5 মাস তো এমনিই হয়ে গেল। আর এই পুজোর আগে কাজটা না শুরু করতে পারলে আমার অনেকগুলো টাকা কিন্তু ব্লক হয়ে যাবে। বাই দা বাই, তুমি তোমার বড় বৌদির সঙ্গেই থাকছো তো? তাই তো কথা হয়েছে। দ্যাটস গুড। তোমার মতো ধম্মের ষাঁড়ের বৌদির মতো একজনের ছত্রছায়াতেই থাকা ভালো, নইলে কোথায় কি করে বেড়াবে। এখন তো তোমার আবার ডানা গজাচ্ছে, একটা বিধবা মেয়ে ছেলের পিছনে লাইন লাগাচ্ছ, ফির ওপার বাগুইহাটিতে হত্যে দিয়ে পড়ে থাকছো। কন্দর্পর গলা শুকিয়ে গেল। অশোকদা কি অন্তর্যামী? ভগবানের মতো সহস্র চক্ষু আছে লোকটার, আরও যেন কাদের অজস্র চোখ থাকে। কন্দর্প ঠিক মনে করতে পারল না। আজকাল দিবা রাত্র টোটোর চোখের পাতায় লেগে থাকে গাড়িটা। বাবার সাদা মারুতি দাঁড়িয়ে আছে তিতিরদের বাড়ির দরজায়। একটা বুনো রাগ দপদপ করে ওঠে টোটোর পাঁজরে। গোটা দুনিয়াটা যেন তেতো লাগে। বাবাকে নিয়ে মারছে সন্দেহ, তাহলে সত্যি? জ্ঞান হওয়ার পর থেকেই মাকে কখনো সুখী দেখেনি টোটো, সে অর্থে বাবাকেও নয়। বাবা মার মাঝে সর্বদাই যেন এক ধোঁয়ার আবরণ। কখনো কখনো যে দুজনকে হাসি খুশি উচ্ছল দেখি না তা নয়, কিন্তু সে যেন বড়ই কৃত্রিম। দুজনে যেন পাল্লা দিচ্ছে অভিনয়ের। কারণটা যে এ বাড়ির হাওয়ায় ভেসে বেড়াতো, টুকরো টাকরা কথা চালাচালি থেকে অনুমান করত টোটো। কখনো মনে হতো মা বড় বেশি সন্দেহপ্রবণ, হিস্টেরিক। কখনো ভাবত বাবাই বড্ড বেশি উপেক্ষা করে মাকে। মনে হতো অবাস্তব এক সমস্যাকে ঘিরে অকারণ যুদ্ধের মহড়া চালায় দুজনে। এ যেন এক খেলা, যেন অসুখী হওয়ার জন্যই সুখী না হওয়ার পণ করেছে দুজনে। রাগ হতো সেই অদৃশ্য মহিলার ওপর, যে আড়াল থেকে অবিরাম তীর ছুঁড়ে চলেছে তাদের সংসারে। তবে সে রাগটা ছিল অনেক ফাঁপা। তিতির নামের মেয়েটাকে তুচ্ছতাচ্ছিল্য করেই মিটে যেত সেই ক্ষোভ। পরে আবার খারাপও লাগতো, মনে হতো নিজের মনটাই বড় ছোট হয়ে গেছে টোটোর। কিন্তু সেদিন কি দেখলো টোটো? কেন মায়ের অত শরীর খারাপের সময়ও বাবার গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে তিতিরদের বাড়ির সামনে? ভাবলেই টোটোর ব্রহ্মতালু জ্বলে ওঠে। অনুমান সত্য প্রতিপন্ন হওয়ার পরেও এক সংশয় কুরে কুরে খায় টোটোকে। আমার বাবা কি তবে সত্যি একজন চরিত্রহীন মানুষ? মাই বা কি? এত কিছুর পরেও মা আছে কেন এই সংসারে? সামান্য স্বাচ্ছন্দ্যের মোহে আত্মসম্মান বিকিয়ে আঁকড়ে আছে সংসারটাকে, নাকি নাকি সত্যি একটা তিক্ত সম্পর্কে জাঁতাকলে আটকে আছে ওরা? হ্যাঁ, টোটোর এই সব ভাবনা আসে আজকাল। 17 বছর বয়সে এত সব ভাবনা আসার কথা নয়, তবুও আসে। বনবন চরকি খায় মাথায়। তাদের বাতাসহীন ফ্ল্যাট তাকে যেন খুব তাড়াতাড়ি বড় করে দিচ্ছে। রবিবারের সকাল, আকাশে আজ অল্প অল্প মেঘ জমেছে। একটু আগে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছে শুভাশিস। তার ফিরতে ফিরতে দুপুর হবে। রাঁধুনি মেয়েটির সঙ্গে রান্নাঘরে ঢুকল অলকা। ছন্দার এখনও বেশি তেল মশলা খাওয়া বারণ। তার রান্নাটা অলকা নিজের হাতেই করে। ড্রয়িং স্পেসে টিভিতে কার্টুন চলছে। চোখ বড় বড় করে দেখছে টুকি। নিজের মনেই হঠাৎ হঠাৎ হাততালি দিচ্ছে, হেসে উঠছে খলখল। ছন্দা দাঁড়িয়ে আছে ব্যালকানিতে। তার শরীর এখনো পুরোপুরি সারেনি। শালিনী তাকে বহুদিন আগেই হাঁটাচলা করতে বলেছে, কিন্তু সে পারতপক্ষে বিছানা ছেড়ে উঠতেই চায় না, শুধু এই সকালটুকু ছাড়া। টোটো অর্গ্যানিক কেমিস্ট্রির বইটা ওল্টাচ্ছিল। অ্যালডিহাইড কিটোনের ওপর কয়েকটা প্রশ্ন দিয়েছেন স্যার। পাঠ্য বই আর নোট মিশিয়ে উত্তর তৈরি করতে হবে। মন বসছে না।
বারবার সহজ কেমিক্যাল ইকুয়েশনগুলো ভুল হয়ে যাচ্ছে। কি যে হয়েছে আজকাল, কালি কলম অক্ষরের দুনিয়ায় আর তেমন করে মন বসে না কিছুতেই। বলে উঠে পড়ল টোটো, জিন্স আর টি শার্ট চড়ালো গায়ে। কাকিমা, ও কাকিমা, এই যে আমি একটু বেরোচ্ছি। আচ্ছা, ফিরছ কখন? দেখি, তবে বাবা আসার আগেই ফিরবো। বেশি দেরি করো না, তুমি না ফিরলে দিদি খেতে চায় না। আচ্ছা দাঁড়াও, মা শুনতে পাবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না টোটো। গত রোববারও দাদা কিন্তু খুব রাগ করেছিলেন। কাম অন কাকিমা, গাড়ি চালানো এখন আমার জল ভাত হয়ে গেছে। তুমি রামদেবকে জিজ্ঞাসা করো না, গাড়ি বেরোলে ও কতক্ষণ চালায় আর আমি কতক্ষণ চালাই। জানি না বাবা, কাজটা কিন্তু তুমি ভালো করছো না। তোমায় তো জানতে হবে না, রিস্ক ইজ মাইন। তোমার শুধু একটা কাজ করতে হবে, কাইন্ডলি মাকে একটু ব্যালকানি থেকে সরিয়ে দাও। এমন জুলজুল করে তাকিয়ে আছে, বেরোবো কি করে? ঝড়ের গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল টোটো। 18 বছর না হলে সে ড্রাইভিং লাইসেন্স পাবে না। এখনো তার 18 বছর হতে 10-11 মাস বাকি। তার জন্য কোনো পরোয়া নেই টোটোর। রামদেওর কাছে তালিম তার মন্দ হয়নি। মাসখানেকের শিক্ষাতেই সে বেশ দক্ষ হয়ে গেছে। মাত্র 10 মিনিটেই 7-8 কিলোমিটার পথ উড়িয়ে পৌঁছে গেল সন্তোষপুর। হিয়ার ঠাকুমা দরজা খুলেছেন। আপনি কবে ফিরলেন? পরশু। আপনার মুখ চোখ এত খারাপ লাগছে কেন? শরীর খারাপ? আর শরীর, তুমি ভালো তো? তা যাও না বাবা, হিয়া ঘরেই আছে, যাও। আচ্ছা। হিয়ার ঠাকুমা দ্রুত ভেতরে চলে গেলেন, যেন পালিয়ে বাঁচলেন। প্রায় সঙ্গে সঙ্গেই হিয়া ছুটে এসেছে দরজায়। অন্যদিন টোটোকে দেখলে চোখ জ্বলে ওঠে হিয়ার। আজ যেন তেমনটি ঘটল না। ফ্যাকাশে হেসে বলল, ও তুই আয়। তুই আয়। তুই বস গাড়িতে, আমি আসছি। গাড়ি চলছে, আগের মতো ঝোড়ো গতিতে না হলেও বেশ জোরেই। শহরের পূর্ব দিকে যে নতুন রাস্তা গড়ে উঠেছে সেদিকে। হিয়া বসে আছে নির্বাক, তার খোলা চুল ভাসছে হাওয়ায়। মেঘলা আকাশে চাপা বিষণ্ণতা। তোর ঠাকুমা ফিরে এসছে বলিসনি তো? হয়নি বলা। সামথিংস রং। ঠাকুমা হঠাৎ ফিরে এলেন কেন? রং আবার কি? পিসির বাড়িতে ঠাম্মার খুব অসুবিধে হচ্ছিল, তাই বাবা গিয়ে নিয়ে এলো। তাই? এটা তো হাফ ট্রুথ। শুধু এইটুকুনি যদি ঘটতো তাহলে তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে থাকতো না, জানিস তো? হিয়া চুপ। তুই আমার কাছে আবার কথা লুকোচ্ছিস হিয়া? মনে আছে আমরা কি প্রমিস করেছিলাম? আমি কোনো প্রমিস করিনি। ঠিক আছে, না হয় নাই বললি। একটু ইজি হ, রিল্যাক্স কর, রিল্যাক্স কর। তুই রাগ করছিস? না, রাগের কি আছে? যে পিসির বাড়ি গিয়েছিল ঠাম্মা, সেখানে খুব বিচ্ছিরিভাবে হিউমিলিয়েটেড হয়েছে। প্রায় পথে বসার দশা হয়েছে, জানিস? যে আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছিল তারা মোটা টাকা ডোনেশন চায়। ঠাম্মা কোত্থেকে দেবে বলতো? বাবা শুনে হাঁচড় পাঁচড় করে নিয়ে এলো। অমনি বাড়িতে অশান্তি। কাল যখন বাবা বাড়ি ছিল না, তখন ওই মহিলা, দ্যাট বিচ, ঠাম্মাকে বলেছে অত তেজ দেখিয়ে কি হলো, সেই তো ছেলের কাছে ফিরতে হলো। শুনেই ঠাম্মা আবার বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে। অনেক কষ্টে আটকেছি। রাতে ওই মহিলার সঙ্গে বাবার ফাটাফাটি কাণ্ড হয়ে গেল। সকালবেলা তিনি ছেলে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। এক ঘরে বাবা গুম হয়ে বসে আছে, আর এক ঘরে ঠাম্মা। ঠাম্মা বলছে আমায় তুই ছেড়ে দে। বাবা বলছে তুমি গেলে আমি আত্মহত্যা করব। আচ্ছা তুই বল, এর মধ্যেও কোনো মানুষ হাসি মুখে থাকতে পারে? ও, এ তো গুড নিউজ। এতে তো মন খারাপ করার কি আছে? ভদ্রমহিলা যদি না ফেরে তাহলে তো সব প্রবলেম সলভড। তাই কি হয়? বাবার বিয়ে করা বউ, সে তার রাইট অত সহজে ছেড়ে দেবে? আমি তো ডিসাইড করেছিলাম মার কাছে পার্মানেন্টলি চলে যাব। মার সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু এখন ঠাম্মাকে ছেড়ে আমি যাই কি করে বলতো? ও ভেবে লাভ নেই। মায়ের কাছে গিয়েও তুই শান্তি পেতিস না। কেন নয়? বিকজ তোমার মায়েরও একটা গন্ডি হয়ে গেছে। তো স্টেপ ফাদারকে জীবনে বাবা বলে অ্যাকসেপ্ট করতে পারবি? রনি তো পেরেছে। রনি গেছে অনেক ছোটবেলায়।
তোর এখন এক ধরনের লাইকিংস ডিসলাইকিংস হ্যাবিটস গ্রো করে গেছে। অচেনা এনভায়রনমেন্টে গেলে তুই সেটেলই করতে পারবি না। বাট ওই ভদ্রমহিলার থেকে দ্যাট ম্যান ইজ ফার বেটার, অনেক অ্যাফেকশনেট। রনিকে তো একদম নিজের ছেলে করে নিয়েছে। মেবি, কিন্তু তোকে তো আমি চিনি, তুই ওখানে মোটেই থাকতে পারবি না। পারার তো আর প্রশ্নও ওঠে না। আমি এখন সবসময় ঠাম্মার সঙ্গে থাকবো। জানিস ঠাম্মা কাল কি বলেছে আমাকে? বলছিল আমার চোখ দুটো যদি ভালো থাকতো তাহলে শত উপরোধেও আমি ফিরতাম না। আবার সেলাই করে, ঠাম্মার কি পার্সোনালিটি ছিল! কদিনে কি হয়ে গেছে ঠাম্মা, ভাবাই যায় না। এই ঠাম্মাই নাকি একদিন একা কষ্ট করে ছেলেকে মানুষ করেছে। হিয়ার সান্নিধ্যে এলে টোটোর বুকের ভেতরের বুনো রাগটা পোষা কুকুরের মতো লেজ গুটিয়ে শুয়ে পড়ে। এই মুহূর্তে গা ঝাড়া দিয়ে উঠল কুকুরটা। ঝপ করে অ্যাক্সিলেটারে পা চাপল টোটো। সাই করে পার হয়ে গেল এক জগদ্দল লরি। জানিস তো, আমাদের বাবা মার জেনারেশনটাই বড় বিটকেল। সব সেলফিশ, নিজেদের টুকু ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু বোঝে না। আই জাস্ট হেট দেম। টোটো আচমকা উত্তেজিত হয়ে পড়েছে। সামনে একটা অ্যাম্বাসেডর যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। জোরে জোরে হর্ন বাজালো কয়েকবার। গাড়িটা তবুও পথ ছাড়ছে না। সবেগে প্রায় গাড়িটার গায়ে গা লাগিয়ে সামনের দিকে এগিয়ে গেল টোটো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে অ্যাম্বাসেডরের ড্রাইভারটা অশ্রাব্য গালাগাল দিল একটা। হিয়া সভয়ে জানলা থেকে হাত সরিয়ে নিল। সে এক দৃষ্টে দেখছে টোটোকে। টোটো নির্বিকার মুখে গাড়ির গতি বাড়াচ্ছে। দুপাশে বিস্তীর্ণ মাঠ, জায়গায় জায়গায় নতুন শহরতলির পত্তন হয়েছে। মাঝের কালো রাস্তা ছুটছে খরস্রোতা নদীর মতো। চার চাকার খেলনা চিরছে নদীর বুক। ঝাঁ করে অনেকটা পথ চলে গিয়ে ঘাড় ঘোরালো টোটো। কি দেখছিস? তোর হঠাৎ কি হলো রে রাজস্বী? কিছু না, ফান। এই দেখ, এই হলো লাইফ। কারুর তো আক্কা করো না, দু হাত ছেড়ে বাঁচো। রাজস্বী প্লিজ ওরকম করিস না, আমার বুক কাঁপছে। ইজ ইট? ফিল করে দেখবো? অসভ্যতা করিস না, ঠিকভাবে চালা। ঠিকভাবেই তো চালাচ্ছি। আমি না তোর সঙ্গে কোনোদিন গাড়িতে উঠছি না। তুই তো তোর এই নিকু বন্ধুটার মতো কথা বলছিস রে। কোন বন্ধু? ওই যে বোকা সেজে থাকে, বেসিক্যালি ন্যাকার ডিম। কার কথা বলছিস? তোর বেস্ট ফ্রেন্ড তিতির। অত সরল সেজে থাকা ঘোরেল মেয়ে আমি দুটো দেখিনি। তিতিরের সঙ্গে তোর দেখা হয়েছিল? কবে হয়েছিল? এর মধ্যে একদিন সম্রাটদের বাড়িতে ফুর্তি মারতে গিয়েছিল। ফেরার পথে দেখি অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছে একা বৃষ্টিতে। তোর বন্ধু বলেই গাড়িতে তুললাম। তুই তো খুব বন্ধু বন্ধু করিস। তোর সম্পর্কে কি আজে বাজে কথা বলছিল জানিস? তিতির? তিতির আমার নামে বাজে কথা বলছিল? হতেই পারে না। আমি মিথ্যে বলছি? দেখা হলে জিজ্ঞেস করে দেখিস। ওই মেয়েটা তোকে সহ্যই করতে পারে না রে। আচ্ছা, তা কি বাজে কথা বলেছে তিতির শুনি? সে আর শুনে কি করবি, মিছি মিছি মন খারাপ হবে। তবু বল না শুনি। বাদ দে, ও একটা স্ক্যান্ডেল মঙ্গার। আফটার অল ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো ভালো নয়। বাপটা ড্রাঙ্কার্ড, মাটারও শুনেছি ক্যারেক্টারের গন্ডগোল আছে। ওই জন্যই তো ওদের সঙ্গে সম্পর্ক রাখি না। কিন্তু ও তো বলে তোর বাবা ওদের বাড়িতে যান। টোটো দাঁতে দাঁত ঘষল। হঠাৎ গাড়ির গতি বাড়িয়েই কমিয়ে দিল পর মুহূর্তে। আবার বাড়ালো, আবার কমালো, যেন খেলা করছে গাড়িটাকে নিয়ে। মুখে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে সে বলল, ছাড় তো তিতিরের কথা। ওর সঙ্গে তোরা বেশি না মেশামেশি করাই ভালো। কথাটা কানে ঢুকলো? শুনছিস কি বললাম? শুনছি তো। শোনা নয়, টেক ইট ইনটু ইয়োর হার্ট। যে তোর সম্পর্কে আড়ালে খারাপ খারাপ কথা বলে তার সঙ্গে তো সম্পর্ক রাখা চলবে না। মাইন্ড ইট। হিয়া নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল। বিকৃত আনন্দে পলকের জন্য উদ্ভাসিত হলো টোটোর মুখ। পরক্ষণেই বুকটা মোচড় দিয়ে উঠল। তিতির কি খুব আঘাত পেয়েছিল সেদিন? টোটো তো তিতিরের বন্ধুই হতে চেয়েছিল। কেন যে সেদিনই সাদা মারুতিটা, একটা ম্যাটাডোর ভ্যান সামনে এসে গেছে। ঢকর ঢকর করে চলছে রাস্তা জুড়ে। অস্থির আঙুলে হর্ন বাজালো টোটো। সরছে না গাড়ি।
বারবার টোটোর রাস্তায় কেন যে এত প্রতিবন্ধকতা। ক্ষিপ্র গতিতে টোটো পেছনে ফেলতে চাইল ম্যাটাডোরকে। গাড়িটাও গতি বাড়িয়েছে অকস্মাৎ, পাল্লা দিচ্ছে। একটু আগের অ্যাম্বাসেডরের ড্রাইভারটার গালাগাল মনে পড়ল টোটোর। সঙ্গে সঙ্গে আরও তেতে গেল মাথা, আরও জোরে অ্যাক্সিলেটরে চাপ দিল। স্পিডোমিটারের কাঁটা ঝলকে 90 ছাড়িয়েছে। বিদ্যুৎ বেগে ম্যাটাডোরটা পার হয়ে গেল টোটো। আর ঠিক তখনই টোটো বুঝতে পারল গাড়ি আর তার বশে নেই। ব্রেকে পা দিতেও ভুলে গেল টোটো। অন্ধকার, চারদিকে চাপ চাপ অন্ধকার। এক্সেলেন্ট, সুপার। কাঠ বলার পরই জীবন ভট্টাচার্যের মতো খুঁতখুঁতে পরিচালকও চেঁচিয়ে উঠল। মনিকার সঙ্গে টানা 1.5 মিনিটের একটা ঘনিষ্ঠ দৃশ্য একবারেই ওকে করে ফেলল কন্দর্প। ঘনিষ্ঠ দৃশ্য মানে ঘনিষ্ঠ দৃশ্যই। প্রেমের দৃশ্যে অভিনয় কন্দর্পর কাছে এখন জল ভাত। পরপর 2টো ছবিতে ঋতুশ্রী তার অনেকটাই আড় ভেঙে দিয়েছে। অশোকদার চিমটি কাটা মন্তব্য বাড়িয়ে দিয়েছে তার জেদ। কিন্তু মোদ্দা কারণটা হলো সাফল্য। আষাঢ়ের গোড়ায় রিলিজ করেছে জয় পরাজয়। শ্রাবণ শেষ হতে চলল, এখনও গ্রামেগঞ্জে রমরমিয়ে চলছে ছবিখানা। সরজিৎ লাহিড়ির অনুভবও সেন্সরের ছাড়পত্র পেয়ে গেছে। সম্ভবত সামনের বছর জানুয়ারির ফিল্মোৎসবে মাদ্রাজে দেখানো হবে। এই সব খবরই কন্দর্পর মাথায় টনিকের মতো কাজ করে। সফলতা মানুষকে অনেক সপ্রতিভ করে দেয়। মাঝে খবর পেয়েছে অশোক নাকি তাকে খুঁজছে। সৃষ্টি ছাড়া বর্ষার দাপটে ঠিক সময়ে বাড়ি ভাঙার কাজটা শুরু করতে পারেনি অশোকদা। সবে এই দিন 15 হলো হাত লাগিয়েছে। সেখানেই কি কোনো সমস্যা হলো? তেমন কিছু তো হওয়ার কথা নয়। পার্টি ফান্ড, ওপাড়ার বিলা, সকলকেই তো প্রণামী দেওয়া সারা। নতুন করে যদি কিছু ঝঞ্ঝাট বাঁধেও সেখানে কন্দর্প কি করবে? মেজদার এক ঘনিষ্ঠ বন্ধু পুরনো কড়িবর্গা দরজা জানলা বিকিকিনি করে। কথায় কথায় একদিন তার কথা বলেছিল কন্দর্প। তাই নিয়েই কি কিছু আলোচনা করতে চায় নাকি অশোকদা? ঠিক সময়ে তার বাড়ি পৌঁছে গেল কন্দর্প। বাড়িতেই ছিল অশোক মুস্তাফি। আপনি আমাকে খুঁজছেন অশোকদা? তোমাকে কেন বলো তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, সে এক কীর্তি হয়েছে। আচ্ছা, তোমার বর্দার মাথায় কি ছিটফিট আছে নাকি? হ্যাঁ কেন দাদা? আরে আমার মিস্ত্রিরা বলছিল তোমার দাদা নাকি রোজ বাড়ি ভাঙার সময় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে রাবিশের মধ্যে উবু হয়ে বসে কী সব যেন ঘাঁটাঘাঁটি করে, আর গজাল পেরেক যা পায় তুলে নিয়ে পকেটে পড়ে দুমদাম আধ ভাঙা সিঁড়ি বেয়ে উঠে যায়। মিস্ত্রিরা টাকাটা কী করেও নামাতে পারে না। ডেঞ্জারাসলি এদিক ওদিক ঘোরাফেরা করে। এই তো কবে যেন একদিন ইয়াকুবের সঙ্গে খুব ঝগড়াও বেঁধে গেছিল। তোমার দাদা নাকি খুব দাবড়েছে ইয়াকুবকে। এভাবে হাতুড়ি মারছেন কেন, ওভাবে গাঁইতি চালাচ্ছেন কেন? আমি তো এসব জানতাম না। হ্যাঁ, তুমি একটু বৌদির সঙ্গে কথা বলো তো। না না, আর কিছু নয়, বড় বড় চাঁইটাই পড়ছে তো, কখন কি হয়ে যায়। আচ্ছা। তা কন্দর্প, অনেক তো টাকা কড়ি পেলে, লাখ টাকা নিয়ে করলে কি? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। ব্যাংকে? কন্দর্প, তুমি একেবারে পাঁঠাই রয়ে গেলে। আরে আমার ফিন্যান্স কোম্পানিতে রাখলে মাসে মাসে তো 2% সুদ পেতে। আগে তো এটা বলেননি অশোকদা। সব কথা কি বলা যায়? হ্যাঁ, আগে বললে তুমি আবার ভাবতে টাকাটা তোমায় দিয়ে আবার নিজের গর্তে ঢুকিয়ে ফেলতে চাইছি। নিদেন পক্ষে টাকাটা তো শেয়ার মার্কেটেও রাখতে পারতে। আরে এখন চড়চড় করে বাজার উঠছে, টাকা তোমার 6 মাসের ডাবল হয়ে যেত। শেয়ার মার্কেটের আমি আর কি বুঝি? না না, তুমি তো কিছুই বোঝো না। তাই তো কুণ্ডু তোমায় দিয়ে বেকার খাটাচ্ছে। শোনো, তোমার কথা আলাদা, তুমি এখন হিরো হয়ে কোটিপতি হচ্ছ। তবে বৌদির কথা কিন্তু তোমার ভাবা উচিত ছিল। আমার উপর বিশ্বাস করে টাকাটা ছেড়ে দিলে তোমাদের লাভ বই ক্ষতি হতো না, বুঝলে? বৌদিকে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আর তার সঙ্গে এও বলো বাজার কিন্তু এরকম বেশি দিন থাকবে না। হ্যাঁ, দেশে প্রোডাকশন বাড়ছে না, অথচ চটচড় করে শেয়ারের দাম চড়ছে। এই কিন্তু বড় অমঙ্গলের লক্ষণ কন্দর্প। আজ তাহলে চলি দাদা, দুপুরে একটা ডাবিংয়ের কাজ আছে। আপনিও তো বেরোবেন। আরে রোসো রোসো,
আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি সরজিতের লজ্জরে ফিয়ারটা কেনার কথা ভাবছো, হ্যাঁ? তাহলে তো সব টাকা তুমি ফিক্সডে রাখোনি, তাই তো? ফাইনাল কিছুই হয়নি দাদা, সস্তায় দিচ্ছে শুনে ভাবছিলাম। কত চাইছে? 22। ওই আত্মিকালের ইটালিয়ান মডেলটা তুমি 22-এ কিনছো? হ্যাঁ, ও বেটা নিজে কতই কিনেছিল জানো? 18-তে। আরে কদিন ধরে বেচার ধান্দা করছিল, একদিনে তোমায় মুরগি পেয়েছে। তাহলে নেব না বলছেন? না, নাও, তবে আরেকটু দরদস্তুর করে নাও। দেখো, তোমার এখন বাজার হচ্ছে, ওই টিকটিকির পিঠে চড়ে দৌড়ে দৌড়ে ঘুরলে তোমার কিন্তু মান থাকবে না। হ্যাঁ, আর তোমার গাড়ি চড়ার শখ যখন হয়েছে, তখন তুমি একটা কাজ করো, আমার ওখান থেকে একটা নতুন নিয়ে নাও, ধীরে ধীরে শোধ করো। থাক দাদা, কদিন পুরনোই চড়ি। হ্যাঁ, দেখো, যা ভালো বোঝো করো। কন্দর্প আর গড়িমসি না করে উঠে পড়ল। দুপুরে ডাবিংয়ের কাজ সেরে এদিক ওদিক ঘুরে সন্ধে বাড়ি ফিরে এলো। ঘুম ভাঙল ইন্দ্রাণীর ডাকে। হেই, কি হলো? রাতে খাবে না? ওই কটা বাজে? 11:45। ও বাবা, এ তো অনেক রাত হয়ে গেছে। তা ডাকনি কেন? এই যে শোনো, দুবার এসে ফিরে গেছি, তুমি অকাতরে ঘুমোচ্ছিলে, ভাবলাম হয়তো খাবে না, ফ্রিজে তুলে দেবো। না না, খাবো খাবো। বাবা, পেটে ঝুঁচো ডন মারছে। তোমার দাদা এখনো ফেরেনি চাঁদু। গেছে কোথায়? কি জানি, বলে তো কোনোদিনই যায় না। রঘুবীর বাবুর সঙ্গে সাইট ফাইটে চলে যায়নি তো? সাইট ওসব তো কবেই শিখেই উঠেছে। যাই, একটু দেখে আসি তাহলে। কোথায় খুঁজবে? ওর আড্ডা ফাড্ডা তুমি চেনো নাকি? কন্দর্প উত্তর দিল না। পথে বেরিয়ে সিগারেট ধরাল। দুটো টান দিতেই তেতো হয়ে গেল জিভ। খালি পেটে মোচড় দিচ্ছে ধোঁয়া। রাস্তাঘাট প্রায় নির্জন হয়ে এসেছে। মোড়ের পানবিড়ির দোকানটায় তালা লাগাচ্ছে বীরজু। একপাল কুকুর রাগি রাগি চোখে চষে বেড়াচ্ছে পাড়া। রিক্সা স্ট্যান্ডটাও একেবারেই ফাঁকা। স্টেশনের কাছে এসে কন্দর্প একটু দাঁড়ালো। শেষ ট্রেনটা বোধহয় যায়নি এখনো। বেশ কিছু ব্যাপারী ঘোরাফেরা করছে প্ল্যাটফর্মে। একমুখ দাড়ি টেরা পাগলটা শালপাতা থেকে কি যেন খাচ্ছে চেটে চেটে। প্ল্যাটফর্মবাসীদের শয্যাতেও রাত্রি নেমেছে। সার সার শুয়ে আছে মানুষ, হাঁড়ি কড়া, কুকুর। সংখ্যায় এরা বাড়ছে রোজ। স্টেশনের ওপারে একটা চুল্লু ঠেক আছে, সেই দিকে গেল কন্দর্প। আদিত্য নেই। লাইন ধরে খানিকটা এগোলে ছোট বস্তি পড়ে একটা, সেখানেও দিশি মদের কারবার চলে। কন্দর্প একবার সেই দিকটাও দেখে এলো, কোথাও নেই। রাস্তায় ঝাঁঝা রোদ, বড় বড় সাইজের সাদা মেঘ হেলে দুলে হাঁটছে আকাশে। হাওয়া নেই, চিটচিটে গরম। দুপা চললেই ঘামে শরীর জবজবে হয়ে যায়। সেলিমপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি এখন অনেকটাই পথ। অন্যদিন হেঁটে ফেরে ইন্দ্রাণী, আজ একটা রিক্সা নিয়ে নিল। বেল বাজানোর আগে সন্দিগ্ধ বুকে আঁচ করার চেষ্টা করল। ফিরেছে কি লোকটা? সন্ধ্যার মা দরজা খুলেছে। এ বাড়ি থেকে তার গোবিন্দপুর বস্তি বেশ দূর। দুপুরে তাই আর বাড়ি ফেরে না, রুটি টুটি সেরে একেবারে সন্ধেবেলা চলে যায়। একদিক থেকে ভালোই হয়েছে, বাড়িটা পাহারায় থাকে। ইন্দ্রাণী প্রশ্ন করার আগেই সন্ধ্যার মা জানালো আদিত্য এসে গেছে। খবরটাতে ইন্দ্রাণীর স্বস্তি পাওয়ার কথা, পেল মুহূর্তের জন্য। পরক্ষণে অসংখ্য প্রশ্ন বিজবিজ করে উঠেছে মাথায়। আদিত্য রাতে ফেরেনি এ কথা সন্ধ্যার মা কার কাছে শুনল? ইন্দ্রাণী যখন স্কুলে বেরোয় তখনও তো সন্ধ্যার মা আসেনি। তিতির, চাঁদু কি খুব ব্যস্ত হয়ে পড়েছিল? সন্ধ্যার মার সামনে একটু সতর্ক থাকা উচিত।
রাজ্যের কাজের মেয়েদের সঙ্গে সন্ধ্যার মায়ের ভাব। কাকে কি বলবে, পাড়ায় কি রটে যাবে তার কি ঠিক আছে? গ্রিলের গেট পেরিয়ে বারান্দায় উঠল ইন্দ্রাণী। তিতিরের আজ পরীক্ষা নেই, কোনো বন্ধুর বাড়ি যাওয়ার কথা, একসঙ্গে কজনে মিলে পড়াশুনো করবে, সেখানেই খাবে দাবে, ফিরবে বিকেলে। পরীক্ষার মাঝে এসব যে কি ঢঙের পড়া! ইন্দ্রাণী কথা বাড়াল না, সোজা গিয়ে ঢুকল আদিত্যর ঘরে। চিত হয়ে শুয়ে গাঁক গাঁক করে নাক ডাকাচ্ছে লোকটা। পরনে এখনো কালকের পোশাক, গোড়ালিতে কাদার দাগ, শুকনো। পিত্তি জ্বলে গেল ইন্দ্রাণীর। এই যে, ওঠো ওঠো ওঠো। আদিত্য একটা হাই তুলে পাশ ফিরল, হাঁটু নেড়ে নেড়ে পাশ বালিশ খুঁজছে। আরে কি হলোটা কি? উঠতে বলছি তো নাকি? আবার নাক ডাকছে। বিরক্ত মুখে হাল ছেড়ে দিল ইন্দ্রাণী। ঘরে ফিরে খানিকক্ষণ ঝুম হয়ে বসে রইল পাখার তলায়। তারপর শাড়ি বদলে বাথরুম। এ বাড়িতে স্নানের ঘরটা বড্ড ছোট, হাত ছড়ালে দেয়ালে হাত ঠেকে যায়। শাওয়ার একটা লাগিয়ে দিয়েছে বাড়িওয়ালা, কিন্তু সেটা চালালে রডে ঝোলানো তোয়ালে শাড়ি জামা ভিজে একেবারে সপসপে হয়ে যায়। কলের তলায় বালতি বসিয়ে হড়াস হড়াস করে গায়ে জল ঢালল ইন্দ্রাণী। শরীর জুড়ল না। কলের তলায় মাথা রেখে জল থুপল মাথায়, তবুও আগুন নেভে না। চেপে চেপে গা হাত পা মুছল, তবু যেন দেহ শুকোয় না। একাই খেতে বসল ইন্দ্রাণী। কন্দর্প ফিরল, হাত ধুয়ে বসে গেল ইন্দ্রাণীর পাশে। তা বস কি এখনো ঘুমের সিন দিচ্ছে? মজা লাগছে মনে হচ্ছে। যাই বলো, বড় সাহেবের কিন্তু গাটস আছে। সারা রাত আমাদের ঘুম চটকে দিয়ে কেমন নাক বাজিয়ে নিদ্রা যাচ্ছে। তোমার মতো কেউ ঘরে থাকলে আমি তো বাবু এসেই ওই খাটের তলায় ঢুকে বসে থাকতাম। তা বাবু রাত্রিরে ছিলেন কোথায়? রঘুবীর চাটুর্যের প্রাসাদে, সেখানে খুব টানুস টুনুস হয়েছে। বললো তোমায়? বলে কি আর, তিতির টেনে পেট থেকে বার করলো কথাটা। দেখেও কিছুটা বোঝা যাচ্ছিল, চোখ একেবারে লাল। তুমি কিছু বললে না জাদু? বাবা, তোমার মেয়ে একাই যা ঝাড় দিল, তিতির আমাদের আর মুখ চোরাটি নেই, বেশ প্যাটর প্যাটর শোনাতে পারে। তা বাপু তো শুনলাম নাকি খুব ঝগড়া করছিল। না না, ঝগড়া ঠিক নয়, ওই ডিফেন্স নিচ্ছিল। কি ডিফেন্স বলো তো? কিসের ডিফেন্স? আমার ভালো লাগে না, যেখানে খুশি যাব, তোরা বসে থাকিস কেন, এই সব। আমার কি মনে হয় জানো বৌদি, বড় সাহেবের অ্যান্টেনাটা না বোধ হয় আবার লুজ হয়ে গেছে। অ্যান্টেনা লুজ? কচু হয়েছে। মাঝে কটা মাস বেশ সব ছেড়ে ছুড়েছিল, ভালো ছিল। এখন আবার ওই নেশাড়ু হওয়ার বাহানা খুঁজছে। না বৌদি, এবার কেসটা ঠিক জলবৎ নয়। জানো, দাদা আজকাল কী সব কাণ্ড কারখানা করছে। আমাদের বাড়িটা ভাঙা চলছে, ওখানে গিয়েই সারাদিন। কন্দর্প সবই খুলে বলল। ইন্দ্রাণী শুনল মন দিয়ে, একটু যেন ছায়াও ঘনালো তার মুখে। আচ্ছা, দাদাকে কি একবার সাইকিয়াট্রিস্ট দেখাবে? সাইকিয়াট্রিস্ট? তাতে হবেটা কি শুনি? এসব কি আর নতুন বলো? মা চলে গেলেন, অন্য জল ত্যাগ করল। বাবা মারা গেলেন, দেওয়ালে মাথা ঠুকল। অথচ তারা বেঁচে থাকতে তাদের তাদের ওই লোকটা দগতে দগতে মেরেছে। ওসব যখন সামলে ফেলেছে, এটাও সামলে যাবে। সবেতেই না ওভার রিয়াক্ট করাটাই ওর স্বভাব। তবু একবার দেখিয়ে নিতে পারতে। ইন্দ্রাণী উত্তর না দিয়ে ঘরে চলে গেল। শুয়ে পড়লে? না না, এসো এসো এসো। তোমাকে একটা কথা বলার ছিল। ও হ্যাঁ, বলো বলো। আমি একটা গাড়ি কিনছি বৌদি, নতুন না, সেকেন্ড হ্যান্ড। ভালো তো, তোমার কাজকর্মের কত সুবিধে হবে বলো। শুধু ভালো বলছো কেন? উইকেন্ডে আমরা বেড়াতে যেতে পারি। যাকে, আর কিছু বলবে? না থাক, পরে বলবো। এই দাঁড়াও, হিয়ালি করছো কেন? কিছু বলার থাকলে বলে ফেলো। আমি এবার শোবো, আমার খুব ঘুম পাচ্ছে। বলো, তুমি বলো। থাকবে,
তোমার আজ মন মেজাজ ভালো নেই, পরেই না হয় শুনো। আমি বেরোচ্ছি। হ্যাঁ। কন্দর্প চলে গেল। তার আচরণের মাথা মুন্ডু কিছুই বুঝল না ইন্দ্রাণী। কি বলতে চাইছিল? গাড়ি কেনার কথাটা তো ভূমিকা, অন্য কি কথা ছিল? মরুগ্গে যাক। এতাল বেতাল ভাবতে ভাবতে কখন চোখ জুড়িয়ে এসেছিল। ঘুম ভাঙল সন্ধ্যার মায়ের ডাকে। চা এনেছে। চোখ কচলে উঠে বসল ইন্দ্রাণী। হাত বাড়িয়ে কাপটা নিল। কান পেতে 1 সেকেন্ড শোনার চেষ্টা করল পাশের ঘরে এখনো নাক ডাকার শব্দ হচ্ছে কিনা। বুঝতে পারল না। উঠে গিয়ে দেখল বিছানা ফাঁকা। মাথাটা গরম হয়ে গেল। ভেবেছে কি লোকটা? এটা কি চিড়িয়াখানা না হোটেল? এ যেন সব সীমা পার হয়ে যেতে চায়। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রায় অপমান করে বেরিয়ে গেল লোকটা। এত স্পর্ধা! ডিশে চা ঢেলে 3 চুমুকে কাপ নিঃশেষ করল ইন্দ্রাণী। ক্রূর চোখে পাখাটার দিকে তাকালো। পাখা ঘুরছে, হাওয়া গায়ে লাগছে না। উঠে গ্রিল দেওয়া বারান্দায় মোড়া নিয়ে বসল। অর্থহীন চোখে দেখতে লাগলো বাইরের পৃথিবী। রাস্তা দিয়ে অবিরাম রিকশা চলেছে। হর্নের শব্দে কানে তালা লাগার জোগাড়। বুনো রাগে সেই শব্দ দুরাগত ধ্বনির মতো লাগছিল ইন্দ্রাণীর। উল্টো দিকেই একটা ল্যাম্পপোস্ট। তার নিচে দাঁড়িয়ে কথা বলছে 3টে ছেলে। তাদেরকেও যেন বিন্দুর মতো লাগে, যেন বাইনোকুলার উল্টে দেখছে ইন্দ্রাণী। পোকামাকড়ের মতো হাঁটছে মানুষ। চলমান ফুটকিতে ভরে আছে রেখার মতো রাস্তা। আকাশে ক্লান্তির ছাপ। দিন বুঝি ফুরিয়ে এলো। সংবিত ফিরল তিতিরকে দেখে। গ্রিলের দরজায় দাঁড়িয়ে আছে মেয়ে। খোলা চুল, উম্ন ঝুমন, মুখে কালচিটে ভাব, কুঁচকে আছে ভুরু। কি হলো? দরজাটা খোলো না, বাথরুম পেয়েছে। ইন্দ্রাণী উঠে দরজা খুলতেই সাঁ করে তিতির অন্দরে ঢুকে গেল। 2 মিনিটে বেরিয়ে এলো আরো দ্রুত পায়। বাবা নেই কেন? আছে কিনা দেখতে পাচ্ছিস না? বেরিয়ে গেল। বারণ করতে পারলে না? আটকালে না? এই এই শোন, তোর বাবা কি শিশু রে যে যে বেঁধে রাখবো? জানো বাবার কি শরীর খারাপ, মাথার যন্ত্রণা হচ্ছিল, আমার কাছ থেকে ট্যাবলেট নিয়ে খেলো। নিকুচি করেছে অমন শরীর খারাপে? সে তো তুমি বলবেই, আমি কি তোমাকে চিনি না? কি বললি তুই? কি বললি? ঠিকই বলেছি। তুমি চাও বাবা রাস্তায় রাস্তায় ঘুরুক? বাবা বাড়ি ফিরবে কেন? কি আছে এই বাড়িতে? ফেরার দরকার নেই, পড়ে থাক, নর্দমায় পড়ে থাক লোকটা। বটেই তো, তবেই না তোমার তিতির। সহসা তিতির থেমে গেল। সঙ্গে সঙ্গে যেন চারপাশে সব আওয়াজও ঝুপ করে থেমে গেছে। অনন্ত এক নৈঃশব্দের পাথর পিষে ফেলছে সমস্ত কোলাহল। রাস্তার আলোরা জ্বলে উঠছে দ্যুতিহীন। এত তাড়াতাড়ি অন্ধকার নেমে গেল। তিতির দুহাতে থুতনি চেপে ক্লাসে বসে আছে। সামনে প্রি টেস্টের মার্কশিট। আগের পিরিয়ডে ধৃতিকণা ম্যাম দিয়ে গেছেন। পরীক্ষা তিতিরের ভালো হয়নি ঠিকই, তা বলে এত খারাপ? এসব কি নম্বর পেয়েছে সে? ফিলসফিতে 43, পল সায়েন্সে 37, ইতিহাসে 49। ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভালো বলে তিতিরের মনে মনে গর্ব ছিল। মাধ্যমিকে লেটার পেয়েছিল ইংরেজিতে, সেই ইংরেজিতে 54, বাংলায় 47। প্রি টেস্টের কোয়েশ্চেন খুব কঠিন হয়েছিল। অনেকটা কোর্স নিয়ে একটা করে পেপার পরীক্ষা হয়েছে। 3-4 জন ছাড়া তাদের সেকশনের কেউই তেমন সুবিধে করতে পারেনি। কিন্তু এগুলো কি কোনো যুক্তি হলো? অত সহজ যে সাবজেক্ট ইকোনমিক জিওগ্রাফি, শুধু মার্কস তোলার জন্যই যেটাকে 4th সাবজেক্ট নিয়েছে তিতির, তাতেও সাকুল্যে 44। না না তিতির, তোর একেবারে 12টা বেজে গেছে। ফিলসফির ক্লাস চলছে, সিলেবাস প্রায় শেষ। পাশ্চাত্য দর্শন নিয়ে একটা সাধারণ আলোচনা করছেন ত্রিদীপ স্যার।
প্রকাণ্ড একটা ডায়াগ্রাম এঁকেছেন ব্ল্যাকবোর্ডে। লেবনিজ, দেকাতে, স্পিনাজো, কান্ট, হেগেল নামগুলো ঝুলছে ডায়াগ্রামে। এই ভিবলুর মতো বসে আছিস কেন? লেখ। কি লিখবো? সবই তো পুরনো পড়া। তোর এখনো নিশ্চয়ই রেজাল্টের হ্যাংওভার কাটেনি। গুলি মার। কাকে? প্রি টেস্টকে, মার্কশিটটাকে। বাড়িতে বলবি প্রি টেস্টে একটু কম কম নাম্বার দেয়। মনে মনে হাসল তিতির। বাড়িতে কাকে বলবে? কি বলবে? কে শুনবে? ঝুলন জানে না তিতির এখন এক নির্জন দ্বীপে বাস করে। দ্বীপে মাঝে মাঝে এসে নৌকো ছোঁয়ায় বাবা, আবার চলে যায়। বাড়িতে আর একদণ্ড থাকতে চায় না বাবা। তিতির বোঝালে বোঝে, বাধ্য ছেলের মতো মাথাও নাড়ে। তারপর সব শপথ বেমালুম ভুলে যায়। কি এক চৌম্বক টানে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে পথে। মেয়ে কি পড়ে, আদৌ পড়ে কিনা তা নিয়ে তার কণামাত্র ভাবনা নেই। কবেই বা ছিল, যার ছিল সে তো এখন উদাসিনী চিরদুঃখিনী সেজে বসে আছে। দিনান্তে তিতিরের সঙ্গে একটাও কথা বলে কিনা সন্দেহ। যেচে রেজাল্ট দেখালে সে হয়তো দেখবে একবার। ভুরুতে মোটা ভাঁজ ফেলে তিতিরের দিকে তাকালেও তাকাতে পারে, কোনো মন্তব্য করবে বলে মনে হয় না। কথাটা মনে হতেই তিতিরের চোখে বাষ্প জমল অকারণ। কেন মন্তব্য করবে মা? আমি মার কে? কবেই বা মা আমার সঙ্গে মিষ্টি মুখে দুটো কথা বলেছে? আজীবন আমার জন্য শুধু বকুনি আর দাদার জন্য আদর। একদিন আমি রুখে দাঁড়াতেই অমনি দোষ হয়ে গেল। তো যন্ত্রণায় যে কথাটা বলে ফেলেছিলাম, একবারও কি অনুভব করার চেষ্টা করেছে মা? বদলেছে জীবনযাপন। আমাকে কোন কাটা বিচ্ছে তা ভেবে কি একটু সচেতন হলো মা? সেই ডাক্তার আঙ্কেল আসছে, বসে থাকছে, দুঃখের খোলস পড়ে গুজগুজ চলছে দুজনের। অথচ ওই দুজনের জন্যই কি ভীষণভাবে মাথা হেট হয়ে গেছে আমার। মা আমার কথাও ভাবে না, বাবার কথাও ভাবে না। আমার এবার পরীক্ষা কেন খারাপ হলো তা কি একটুও তলিয়ে দেখবে মা? বড়জোর মন গড়া একটা ধারণা করে নেবে বাবা অমন তাথই তাথই কাণ্ড করছিল বলে মেয়েটার পড়াশোনায় আর মন বসেনি। আমার যে আজকাল বই উল্টাতে গেলেই কান্না পায়, তার খোঁজ কে রাখে? এই তিতির, কাঁদছিস কেন? কই না তো। এত সেন্টিমেন্টাল কেন? হ্যাঁ, এটা কি জীবনের শেষ পরীক্ষা? খাতা দেখাতেও তো পার্শিয়ালিটি আছে। এই স্কুলের ছেলে মেয়েদের স্যার ম্যাডামরা ঠেলে নম্বর দেয়। ভেবে দেখ, তুই, আমি, পাঞ্চালি আর দেবপম একসঙ্গে বসে এক নোট পড়লাম। ওরা পেল 6-এর ঘরে, আমাদের 50ও দিল না। পল সায়েন্সে আমি যা লিখেছি মিনিমাম 70 পাওয়ার কথা, পেয়েছি কত? 12-এ ওঠার পরীক্ষাতেও তো। ঝুলন ফিস ফিস করে কথা বলছে, তবু গুনগুন ধ্বনি ভাসছে বাতাসে। সম্রাট আর মিতেশ ফিরে ফিরে তাকাচ্ছে মাঝে মাঝে। ত্রিদীপ স্যার বার কয়েক দেখলেন আর চোখে। তিতির ঠোঁট নাড়ল। চুপ। থিওরি অফ নলেজ, থিওরি অফ রিয়ালিটি বোঝাচ্ছেন ত্রিদীপ স্যার। আলোচনা করছেন কজালিটি নিয়ে। জ্ঞান আর বাস্তবতার তত্ত্বে তিতিরের উৎসাহ নেই। কার্যকারণের তত্ত্বও তাকে একটুও টানছে না। সে নোট নেওয়ার ভান করে কাগজে আঁকিবুকি কাটছে। ডট পেনের আঁচড়ে কখন যেন একটা মুখ তৈরি হয়ে গেল। ঠিক মুখও নয়, মুখের মতন একটা কিছু। চেনা চেনা লাগছে। টোটো কি? টোটোর মুখ কেন আঁকবে তিতির? এ টোটো নয়, টোটোর মুখটা আরেকটু লম্বাটে। তবু যেন মিল আছে। খুচখুচ করে মুখটাতে তিতির একটু দাড়ি লাগিয়ে দিল। ইস, এ যে আরো টোটো হয়ে গেল। সামার ভেকেশনে অ্যাক্সিডেন্ট করেছিল টোটো। হিয়ার সঙ্গে জয় রাইডে বেরিয়ে নাক মুখ ফাটিয়ে সোজা হাসপাতাল। হাতও নাকি ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। ঠিক হয়েছে, ডেপো ছেলের উচিত শিক্ষা। ড্রাইভারকে নাম ধরে ডাকে। হিয়াটাও কি বজ্জাত মেয়ে,
এর মধ্যে কতবার স্কুলে দেখা হলো, ভুলেও অ্যাক্সিডেন্টের কথা উচ্চারণ করল না। হিয়া যেন এড়িয়ে চলতে চায় তিতিরকে। কেন চায়? তিতির কি তোদের জাবপাত্রে কুকুর হতে যাবে? তিতিরকে এখনো চিনিস না হিয়া। স্কুল থেকে বেরিয়ে ছোট্টে একটা ভিড় মিনি বাসে উঠে পড়ল তিতির। মন মেজাজ তিতকুটে হয়ে আছে। রেজাল্টটা যদি একটু ভালো হতো, বাড়ি গিয়ে এখন চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকবে। ভাবলেই কি হয়, তিতিরের কপালে শান্তি নেই। সেলিমপুর বাসস্ট্যান্ডে সুকান্ত যথারীতি দণ্ডায়মান, 32টা দাঁত বের করে এগিয়ে এলো। আরে স্কুল থেকে ফিরছো? তোমার কি মনে হয় স্কুল ইউনিফর্ম পরে চিড়িয়াখানা গিয়েছিলাম? আরে না না, মানে তোমার আজকে এত দেরি হলো তো তাই ভাবছিলাম আর কি। আমার দেরি হলো কি না হলো তাতে তোমার কি? কে তোমায় এত ভাবতে বলেছে? জাস সালা, এত তেতে আছো কেন? স্কুলে ঝাড় খেয়েছো? ফের মুখ খারাপ করছো। জাস সালা, সালা কতটা খারাপ হলো? আরে বুয়ের ভাই তো সালা হয়, যেমন তোমার দাদা আমার সালা হবে। হ্যাঁ, তো সাহস কম নয়, যা খুশি তাই বলে যাচ্ছ। তোমার জিভ একদিন যদি আমি ছিঁড়ে না নিই। একদিন কেন, আজই নাও। হ্যাঁ ছিঁড়ে টিফিন বক্সে রেখে দাও, কালকে টিফিনে বাটার টোস্টের সঙ্গে খেয়েও। অবশ্য আমার জিভ তেমন স্বাদের হবে না, ষাঁড়ের জিভ হলে তা। তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। আরে আরে আমি তো তোমার সঙ্গে যোগ করছিলাম। ওসব ডার্টি জোক আমি ঘেন্না করি। সরে যাও এখান থেকে। আরে আরে ভুল করে বলে ফেলেছি। এমন ভুল হয় কি করে? রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলি বলে খুব বার বেড়ে গেছো না? এই সরি, আর বলবো না, ক্ষমা করে দাও। আমার দাদা তোমার 14 পুরুষের কেউ হবে না, এই কথাটা যেন তোমার মাথায় থাকে। সুকান্ত নিশ্চুপ, নিভে যাওয়া মুখে পা চালাচ্ছে। আমার জন্য রোজ ওভাবে দাঁড়িয়ে থাকার দরকারটাই বা কি? ভালো লাগে না আমার। তোমায় দেখতে ইচ্ছে করে যে। বাড়াবাড়ি? এ বাড়াবাড়ি নয়, মায়েরই বলছি। আগে দেখা না হলো ফোন করা যেত, এ বাড়িতে এখনো তোমাদের ফোনই এলো না। ভাগ্যিস আসেনি, এলেই তো তোমার জ্বালাতন শুরু হবে। আরে জ্বালাতন আর করতে পারি কোথায়? 10 বার ফোন করলে 8 বাড়িতে তোমার বাবা ধরতো। তোমার বাবা ফোনের কাছে ঘাপটি মেরে থাকে নাকি? মোটেই না, আমার বাবা বাড়ি থাকার সময় ইনসিডেন্টালি তুমি ফোন করেছিলে। একদিন নয়, 3-4 দিন এরকম হয়েছে। সৎ সাহস থাকলে বাবাকে বলতে, বাবা আমাকে ডেকে দিত। ওরে বাবা রে, আমার ভয় করে না বুঝি? আমার মা কাকিমাকে ভয় করে না, আমার বাবাকে ভয় করে। আপন গড, মায়েরই বলছি, দুনিয়ার সব বাবাকেই আমার ভয় করে। তোমার বাবাকে? আমার বাবা কিন্তু সত্যি খুব রাগী। সে আমি টেলিফোনে গলা শুনেই বুঝেছি। আমার বাবাকে তো চেনো না, আমার সঙ্গে তোমায় কোনো দিন দেখলে তোমাকে একেবারে কাঁচা খেয়ে ফেলবে। ওই যে বাংলা সিনেমার একজন কমল মিত্র আছেন না, ঠিক তার মতন। আমাদের বাড়িতে সবাই বাবার ভয় কাঁপে। তুমিও কাঁপো? আমি ছাড়া। তুমি বাবাকে ভালোবাসো? পৃথিবীতে সব থেকে বেশি। আমার বাবাকে আমি ভালোবাসি না, তবে ভয় পাই। তবে যে খুব মস্তানের মতো বলো, বাবাকে এই করবো, বাবাকে সেই করবো, মাই বলছি কিন্তু। ওটা তো রাগে বলি, দুঃখে বলি, ঘেন্নায় বলি। তোমার বাবা খুব সাচ্চা মানুষ, তাই না? সাচ্চা কাকে বলে তিতির ঠিক বোঝে না। সে অস্পষ্টভাবে ঘাড় নাড়ল। বাবার বাইরেটা দেখে লোকে, কিন্তু তার বাবার ভেতরটা খাঁটি সোনা দিয়ে মোড়া। আমার বাপটা ঠিক উল্টো, বাইরেটা সালা 48 ক্যারেট, ভেতরে ভর্তি সালফিউরিক অ্যাসিড। ছি, ওভাবে বলতে নেই। কেন বলবো না? আমার বাবা ক্যারেক্টারটা কি তুমি জানো? তবু তিনি তোমাকে ভালোবাসেন। বাসেন না? যা চাও তাই দেন, টাকা চাইলে টাকা, গাড়ি চাইলে গাড়ি, কি না পাও? সে কি সাধে দেয়? বংশে বাতি দেবো সেই আশায় দেয়। মরার সময় আমি মুখে গঙ্গা জল না দিলে ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে, সেই দুর্ভাবনায় দেয়। মুখে সালা ছেলে ছেলে, এদিকে মাকে শ্মশানে পাঠিয়ে দুটো মেয়ে ছেলে নিয়ে ফুর্তিতে আছে। আরও কোথায় কি করে বেড়ায় কে জানে। অত যদি জানো তাহলে বাবাকে ভয় পাও কেন? সুকান্ত চুপ হয়ে গেল। সামনে লেভেল ক্রসিং। রিক্সা, সাইকেল, ট্যাক্সি, গাড়ির লাট লেগে গেছে রাস্তায়। যান্ত্রিক সংকেত ধ্বনি বাজছে রেলগেটে। শরতের বিকেল মোড়ে এলো। ঝমঝমিয়ে ট্রেন চলে গেল একটা। শহর ছেড়ে শহরতলির দিকে ছুটছে। পিছনে ভাঁটার মতো একটা লাল চোখ, সেও মিলিয়ে গেল ক্রমশ। সুকান্ত আচমকা বলে উঠল,
তুমি খুব লাকি তিতির। কেন? সুকান্ত উত্তর দিল না, কেমন ভাবে যেন তাকিয়ে আছে, কিসের যেন একটা আরতি চোখে। আরতি না তৃষ্ণা? চোখ নামিয়ে নিল, ফিরে যাচ্ছে। তিতিরের মায়া হচ্ছিল ছেলেটাকে দেখে, হাসিও পাচ্ছিল। কি বোকা, কি বোকা! তিতিরকেও কেউ লাকি বলে? তবে কি তিতির ও সুকান্ত আরও কাছাকাছি চলে আসছে? কিন্তু ইন্দ্রাণী ও আদিত্যর দূরত্ব বেড়ে চলেছে। একমাত্র সুখে আছে কন্দর্প, কিন্তু সেটা আর কতদিন? শুনলেন কাছের মানুষ, নবম পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ, পর্ব পরিচালনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। বিন্যাস চিন্ময় মণ্ডল। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ডমাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন। গল্প গোল্ডমাইন।